বাংলাদেশ দেশ হিসেবে একটি ক্ষুদ্র দেশ হলেও শেখ হাসিনা বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে মুখ্য করে তুলেছিলেন। আর সে কারণে 2024 সালে শেখ হাসিনাকে উৎখাতে বিদেশি হস্তক্ষেপ ঘটেও ছিল। এমন অভিযোগ এবং বিতর্ক গত 2 বছর ধরেই চলছে। পিটার হাস বাইডেন সরকারের হয়ে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার রাজনৈতিক প্রক্রিয়ায় ভূমিকা রেখেছিলেন। এই অভিযোগ বাংলাদেশের রাজনীতিতে প্রবল শুধু নয়, প্রমাণিত সত্য। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতিতে নতুন হিসাব শুরু হয়েছে বলে মনে হওয়ার যথেষ্ট কারণ তৈরি হয়েছে। আর এখন প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশ নিয়ে কোন অবস্থানে আছেন তার কিছুটা বুঝতে চাইলে দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং ট্রাম্পের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সাম্প্রতিক কাজকারবার লক্ষ্য করুন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের দৌড়ঝাঁপ এবং বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈনের সফর। সবকিছু মিলিয়ে কি ঘটছে বাংলাদেশের রাজনীতিতে দেখার চেষ্টা করি এবং সমাধানটা কি, প্রশ্নটা কি এবং সমাধান কি তাও খোঁজার চেষ্টা করা যাক। চলুন। এই যে সপ্তাহখানেক আগে তারেক রহমানের সরকারের লোকজন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে প্রায় তাচ্ছিল্যের ভাষায় কথা বলছিলেন, অথচ 11ই আগস্ট প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান জানিয়ে দিলেন শেখ হাসিনা ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে, তার সাংবিধানিক এবং আইনগত অধিকারও নিশ্চিত করা হবে। এক সপ্তাহে এই ভাষা বদলে গেল কেন? কারণ খুঁজতে হলে একটি ঘটনা নয়, পুরো ঘটনা প্রবাহটি পাশাপাশি সাজাতে হবে আমাদের। ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মাত্র 24 ঘন্টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করলেন। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি নিরাপত্তা সহযোগিতার কথাও ছিল বলে পত্রপত্রিকা জানাচ্ছে। এরপর সেই দিন সন্ধ্যায় মানে সোমবার সন্ধ্যায় তিনি ঢাকা ছাড়লেন আর মঙ্গলবার দিল্লিতে গিয়ে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন। এই সাক্ষাতের বিস্তারিত প্রকাশ করা হয়নি কোনো দেশের কাগজেই, কিন্তু কূটনীতিতে সব কথা সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা হয় না। কখন কে কার সাথে দেখা করছেন সেটি অনেক সময় কথার চেয়ে বড় বার্তা। ঠিক এই সময়ে আরেকটি লাইন দেখুন, সার্জিও গোর বাংলাদেশ সফর করে দিল্লিতে ফিরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে টানা 2 দিন বৈঠক করেছেন। অজিত দোভালকে আপনারা ভালো করে জানেন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেও বাংলাদেশ ভারত সম্পর্কের যে রাজনীতি এবং শেখ হাসিনা যেখানে একটি ফ্যাক্টর, সেই ফ্যাক্টরের সঙ্গে অজিত দোভালের যোগাযোগ, অজিত দোভালের তত্ত্বাবধানেই শেখ হাসিনা আছেন, এরকমটি আমরা সব সময় শুনি এবং জানি। প্রকাশ্যে বলা হয়েছে ভারত মার্কিন কৌশলগত সহযোগিতা এবং বৈশ্বিক নিরাপত্তা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশ নিয়ে কি কথা হয়েছে আনুষ্ঠানিকভাবে সে কথা আমাদের জানানো হয়নি বা আমরা জানি না, কিন্তু সার্জিও গোরের ঢাকা সফরের কয়েকদিনের মধ্যেই এই যে দোভালের সঙ্গে এই ধারাবাহিক বৈঠক হওয়ায় বাংলাদেশ প্রসঙ্গ সেখানে ছিল কিনা, থাকলে সেটা কি ছিল, শেখ হাসিনা বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে, সেসব প্রশ্ন ওঠাটা কি একেবারে অস্বাভাবিক? অস্বাভাবিক নয়, বরং এটাই স্বাভাবিক যে সার্জিও গোরের সঙ্গে অজিত দোভালের যে আলোচনা হয়েছে তাতে শেখ হাসিনা প্রসঙ্গ এবং শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের ভেতরে যে ভয়াবহ অস্থিরতা তৈরি হয়েছে সেই প্রসঙ্গ ওঠাটা অস্বাভাবিক নয় এবং উঠেছে। আর এসবের সঙ্গে যদি আমরা যোগ করি রয়ের প্রধান পরাগ জৈনের ঢাকা সফরকে, তাহলে তো আসলে অনেকগুলো ডট মেলানো যায়। অর্থাৎ কয়েকদিনের মধ্যে ভারতীয় কূটনৈতিক, বাংলাদেশে বা ভারতে নিযুক্ত মার্কিন বিরাট বড় কর্মকর্তা, ট্রাম্পের আস্থাভাজন দূত সকলেই গোয়েন্দা এবং নিরাপত্তা কাঠামোর সঙ্গে বাংলাদেশের উচ্চ পর্যায়ের এই যোগাযোগ, বৈঠক, একই সময়ে দিল্লিতে মার্কিন বিশেষ দূত এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক, এগুলোকে আলাদা আলাদা ঘটনা বলে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু একসঙ্গে সাজালে অন্য একটা ছবি স্পষ্ট হয়। এই সব কিছুকে মিলিয়ে বা সব ছবিগুলোকে বা সব ডটগুলোকে একত্রিত করে আমি কি দেখছি সেটা এখানে আপনাদেরকে পরিষ্কার করে বলি।
এমন কোনো যৌথ সরকারি ঘোষণা নেই যে ভারত এবং যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে ফেরানো, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা স্বাভাবিক করার জন্য একটি চুক্তি করেছে। কিন্তু বর্তমান কূটনৈতিক তৎপরতা, দৌড়ঝাঁপ, এসবের টাইমিং দেখে আমার মনে হচ্ছে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পর বাংলাদেশকে কিভাবে সামলানো হবে এবং রাজনৈতিক সংঘাতকে কিভাবে একটি গ্রহণযোগ্য কাঠামোর মধ্যে ফেরানো যায় সেটি। বিশেষ করে শেখ হাসিনা ফিরলে শেখ হাসিনার নিরাপত্তা, শেখ হাসিনা কি তার ফাঁসির আদেশ, তার বিরুদ্ধে দেওয়া ফাঁসির আদেশ, তার বিরুদ্ধে থাকা হাজার হাজার মামলা, এই যে মানে লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে মামলা, জেলের ভেতর হত্যাকাণ্ড, আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখা, সবকিছু নিয়েই আলোচনা চলেছে এবং আলোচনা হয়েছে এবং সেই আলোচনার একটা আউটকামও আছে। কারণ শেখ হাসিনা নিজেই একটা মানে এমন চাল চেলেছেন যে পুরো খেলাটি তিনি বদলে দিয়েছেন। 5ই আগস্ট দিল্লি থেকে তিনি ঘোষণা করেছেন ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান এবং একই সঙ্গে মানে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তিনি জানিয়েছেন। এতদিন ঢাকার দাবি ছিল ভারত তাকে প্রত্যার্পণ করুক, আর তিনি বলছেন প্রত্যাবর্তন কেন, আমি নিজেই দেশে ফিরবো। এর ফলে প্রশ্নটি তো আর প্রত্যার্পণের থাকছে না, প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে তার নিরাপত্তা, বিচারিক অধিকার, রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ, যার উত্তর তারেক রহমানের সেই বাবরি দোলানো উপদেষ্টা মহোদয় দিয়ে দিয়েছেন। এই জায়গাতেই গত কয়েকদিনের তারেক সরকারের সুর পরিবর্তনের গুরুত্বটা আমরা দেখতে পাই। 8ই আগস্ট পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে চলতে পারে না। তারপর ভারতীয় হাই কমিশনার 3 শীর্ষ ব্যক্তির সঙ্গে বৈঠক করলেন, দিল্লি গেলেন, মোদির সঙ্গে দেখা করলেন, আর এর মধ্যেই সরকারের উপদেষ্টা, সেই বাবরি দোলানো উপদেষ্টা বলছেন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। এই পরিবর্তনকে নিছক কাকতালীয় মনে হয় আপনার? বলা কঠিন, কাকতালীয় নয়। আদেশ পাওয়ার পরে এই ঘোষণা এসেছে। কিন্তু বাংলাদেশের সমস্যা এখন শুধু শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের রাজনীতি তো নয়, দেশের নিরাপত্তা পরিস্থিতিও ভয়ঙ্করভাবে উদ্বেগজনক হয়ে উঠেছে। গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশ দেশব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এর মধ্যেই 12ই আগস্ট সাভারে একটি বাসা থেকে বিপুল বিস্ফোরক এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জেনেছি আমরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি সেখানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা বোমা তৈরির কাজ করছিল। একজন সন্দেহভাজনকেও আটক করা হয়েছে। এর আগেও গোয়েন্দা সতর্কতায় জঙ্গি নেটওয়ার্ক পুনরায় সংগঠিত হওয়ার আশঙ্কার কথা সামনে এসেছিল। বাংলাদেশের ইতিহাস জানা মানুষ এই সংকেতকে হালকাভাবে কেউই নেবেন না। কারণ 2005 সালে জেএমবি 63 জেলায় প্রায় 500 স্থানে একযোগে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। অর্থাৎ জঙ্গিবাদকে রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগ দিলে তার মূল্য শুধু একটি সরকার দেয় না, দেয় গোটা রাষ্ট্র, গোটা জাতি, সাধারণ মানুষ, শিশু, নারী, সকলে। এ কারণেই বর্তমানের বহুমুখী কূটনীতিকে আমি শুধু শেখ হাসিনার ব্যক্তিগত প্রত্যার্পণের বা প্রত্যাবর্তনের প্রশ্ন হিসেবে দেখছি না। ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে, যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা এবং স্থিতিশীলতার হিসাব করছে, আর বাংলাদেশের ভেতর এমন সময় জঙ্গিবাদের বিপজ্জনক লক্ষণ দেখা যাচ্ছে যখন দেশের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ কার্যত রাজনৈতিক পরিসরের বাইরে। একটি বড় জনগোষ্ঠীর রাজনৈতিক প্রতিনিধিত্ব বন্ধ রেখে, বিরোধী রাজনৈতিক শক্তিকে নিষিদ্ধ রেখে এবং তার জায়গায় ধর্মভিত্তিক শক্তিকে ক্রমশ বেশি জায়গা দিয়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীল রাষ্ট্র তৈরি করা যায় কিনা, এই প্রশ্ন এখন দিল্লি বা ওয়াশিংটনেরও নিরাপত্তার প্রশ্ন হয়ে ওঠা অস্বাভাবিক নয় এবং সেটা হয়েছেও। এ কারণেই আমি মনে করছি যে সমাধানটি শেষ পর্যন্ত রাজনৈতিক হতে হবে। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে রাজনৈতিক প্রতিযোগিতার দরজা খুলতে হবে। শেখ হাসিনা দেশে ফিরলে তার নিরাপত্তা, আইনের আশ্রয় এবং ন্যায্য বিচার নিশ্চিত করতে হবে। একই নিয়ম বিএনপি, আওয়ামী লীগ, বামপন্থী কিংবা অন্য যে কোনো রাজনৈতিক শক্তির ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। গণতন্ত্রের উত্তর আরো নিষেধাজ্ঞা নয়, আরো রাজনীতি, আরো উদার পরিসর, আরো রাজনৈতিক পরিসরকে সম্প্রসারণ করা। আজকেই যখন আমি আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাক্ষাৎকার নিচ্ছিলাম, তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে আওয়ামী লীগ কোনো গৃহযুদ্ধের মাধ্যমে বাংলাদেশে ফিরতে চায় না। আওয়ামী লীগ শেখ হাসিনার
প্রত্যাবর্তনের মাধ্যমেই বাংলাদেশে ফিরে আসতে চায়, রাজনৈতিক পরিসরে ফিরে আসতে চায়। শেখ হাসিনার সঙ্গেও কারো রাজনৈতিক দ্বিমত থাকতে পারে, তার দীর্ঘ শাসন নিয়েও কঠোর প্রশ্ন করতে পারে, কিন্তু এটিও অস্বীকার করা কঠিন যে দীর্ঘ রাষ্ট্র পরিচালনা, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়ার সঙ্গে ভারসাম্যের কূটনীতি এবং জঙ্গিবাদ মোকাবেলার বহু বছরের অভিজ্ঞতা শেখ হাসিনারই রয়েছে। আর কারণেই বাংলাদেশের বর্তমান বিপজ্জনক পরিস্থিতিতে সেই অভিজ্ঞতাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার পথ হচ্ছে তাকে, মানে শেখ হাসিনাকে এবং তার দলকে রাজনৈতিক পরিসরে ফিরতে দেওয়া, নিষিদ্ধ করে রাখা নয়। এটা সরকার যত তাড়াতাড়ি বুঝবে ততই মঙ্গল। তাই শেখ হাসিনা ফিরছেন কিনা আমার কাছে এখন আর সেটি মূল প্রশ্ন নয়। তিনি ফিরতে চান এবং তার প্রত্যাবর্তনকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক নড়াচড়া দৃশ্যমান। মূল প্রশ্ন হচ্ছে, এই প্রত্যাবর্তন কি বাংলাদেশের রাজনৈতিক স্বাভাবিকতা ফেরানোর সূচক হবে? কারণ চারদিকে যদি কূটনৈতিক দৌড়ঝাঁপ চলে, দেশের ভেতরে যদি বিস্ফোরক উদ্ধার হয়, জঙ্গি হামলার সতর্কতা জারি হয় এবং রাজনৈতিক ব্যবস্থার একটি বড় অংশকে বাইরে রেখে রাষ্ট্র চালাতে হয়, তাহলে বিপদের মাত্রা বোঝার জন্য আর কত সংকেত প্রয়োজন? আমার কাছে বাংলাদেশের সামনে পথটি তাই একেবারে স্পষ্ট। প্রতিহিংসার রাজনীতি কমিয়ে রাজনৈতিক পরিসর খুলতে হবে। রিকনসিলিয়েশনের কথা বলছে আওয়ামী লীগ, বিএনপিরও অনেক নেতা বলছে, সেটা করতে হবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, শেখ হাসিনাকে নিরাপদে দেশে ফিরতে দিতে হবে এবং জনগণকেই সিদ্ধান্ত নিতে দিতে হবে যে কে বাংলাদেশের রাজনীতি করবে আর কে করবে না। শেখ হাসিনার মতো অভিজ্ঞ রাষ্ট্রনায়কের প্রত্যাবর্তন এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক বন্দোবস্তই হয়তো আজকের এই বিপজ্জনক অচল অবস্থা থেকে বাংলাদেশের বেরিয়ে আসার সবচেয়ে বাস্তব, সঠিক এবং সত্য পথ। এই সত্য পথের বাইরে অন্য যে কোনো পথ বাংলাদেশের জন্য বিপজ্জনক এবং ভয়াবহ বিপজ্জনক। আজকে সন্ধ্যায় আপনাদের সামনে হাজির হবেন সাবেক শিক্ষামন্ত্রী, আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। সন্ধে 7টায় এই সাক্ষাৎকারটি দেখতে ভুলবেন না। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এই সাক্ষাৎকারে। সেই সঙ্গে আওয়ামী লীগের ক্ষমা প্রার্থনা কিংবা আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, এই তথ্যের, এই অভিযোগের গুরুত্বপূর্ণ জবাব দিয়েছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। দেখা হবে আবারও বাংলাদেশ সময় সন্ধ্যে 7টায়। ভালো থাকবেন ততক্ষণ।